রিল্যাক্স, এত ইম্বারেস হওয়ার কিছু নেই। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, হোয়াট এভার হ্যাপেন্স বিটুইন আস অর হ্যাপনিং, ইটস অল নর্মাল। মৌরি জবাব দিল না। মেজর আবার বলেন, আচ্ছা লিসন, কাল রাতের জন্য আমি খুব দুঃখিত। ওটা আমার ভুল ছিল। নিজেকে ওইভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া উচিত হয়নি আমার। সামনে থেকে আর কখনো এমন হবে না। তুমি যখন চাইবে, যখন তোমার মন সায় দিবে, ভালো লাগবে, তখনই আমরা কাছে আসবো, তার আগে না। কাল আমার ভুল ছিল। আই এম ভেরি সরি সোনা। মৌরি জবাব দেয় না, তবে অস্বস্তি ভরে স্বামীর হাতটা গাল থেকে সরিয়ে নেয়। সময় নিয়ে বলে, আপনার প্রথম স্ত্রী মানে উশসীর মা সম্পর্কে জানতে চাইছি। উমরান থেমে মৌরির চেহারার ভাবভঙ্গি পূর্ণরূপে পর্যবেক্ষণ করেন, অতঃপর সময় নিয়ে বলেন, বলবো, সময় হোক। বেঁচে আছে? হ্যাঁ। মৌরির মধ্যে আলাদা কোনো অনুভূতি দেখা গেল না স্বামীর প্রথম স্ত্রী বেঁচে আছে শুনে। আপনাকে ধোকা দিয়ে চলে গেছে? না। এ কথা শুনে মৌরি ঢোক গিরে পেছনে রুমের ভেতর খেলতে থাকা উশসী পানে তাকায়, অতঃপর মেজরকে বলে, উশসী এখনো ছোট, অনেকটাই ছোট। আপনার আপনার স্ত্রীর মধ্যে যাই ঝামেলা থাকুক, ওকে এই বয়সটাতে মায়ের কাছে রাখা উচিত ছিল। মেয়েটা দুধের শিশু এখনো। মাতৃদুগ্ধের বিকল্প কিছু দিলেও তা কখনো মাতৃদুগ্ধের সমান হয় না। আশা করি বুঝতে পেরেছেন। ওর স্বাভাবিক বিকাশের জন্য মায়ের কোল দরকার, ন্যায্য খাবার দরকার। কাল শেষ রাতে উশসীর অযাচিত কাণ্ডটা ঘটানোর পর নানান চিন্তা করতে গিয়ে মৌরির মাথায় এসেছিল বিষয়টা। ভাবনা অনুযায়ী মেজরকে জানিয়ে দিয়েছে। উমরান চোখে হেসে বলেন, আচ্ছা, ভেবে দেখবো বিষয়টা। এবার শুনুন আমার কথা। সেদিন সমুদ্রের পাড়ে যা হয়েছিল অনাকাঙ্ক্ষিত ছিল সবটা। তা আপনিও জানেন, আমিও জানি। এরপর যা করেছেন আবেগের বশে আমি সায় দিয়েছি। ভুল করেছি আমি। আপনার আগের স্ত্রী সন্তান থাকতে পারে এমন কিছু মাথায় আসেনি আমার তখন। ওখানের মহিলাগুলোকে আপনার বউ নেই বলতে শুনেছিলাম আমি। এতে আমি ধরে নিয়েছিলাম আপনি অবিবাহিত। বিবাহিত হয়েও বউ নেই এমন কিছু সম্ভাবনা আছে বুঝতে পারলে আমি কখনোই রাজি হতাম না। কোনো বিবাহিত বিপত্নী কিংবা ডিভোর্সির সাথে সন্তান সহ পুরুষ যাই হোক না কেন, এমন কোনো ধরনের পুরুষই আমি চাই না আমার জীবনে। এখন অবশ্য আমার গায়েও এর মধ্যে একটা দাগ লেগে গেছে। কিন্তু আমি আমি কোনো ধোঁকা সম্পর্কে থাকতে চাই না। আপনি আর কোনো বাড়াবাড়ি করবেন না প্লিজ। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। উমরান বেশ মনোযোগী চিত্তে শুনলেন স্ত্রীর প্রতিটি কথা। গাম্ভীর্য ধরে রেখে রেলিংয়ে হেলান দেন পিঠ ঠেকিয়ে। মৌরি তার সামনে, দুজনেই মুখোমুখি। ঠোঁটে ঠোঁট চেপে কিছু ভাবতে ভাবতে ভেতরে খেলতে থাকা কন্যাকে দেখতে দেখতে বলেন, একটু আগেও মনে করে দিয়েছিলাম তোমার বাবা যা যা বলেছে। হেয়ালি করবেন না। আমার বাবা জানে না যে আপনি আগে থেকে বিবাহিত। এ কারণেই আপনার সাথে পাঠিয়ে দিয়েছে, এটুকু বোঝার বোধ আছে আমার। কথাগুলো বলে কি ভেবে মৌরি আবার নিজেই পড়ে। আচ্ছা এসব রাখুন। আপনি আগে বলুন তো কাল বাড়িতে ঠিক কি বলে নিয়ে এসেছেন আমায়? স্ত্রীর প্রশ্নাত্মক চোখে চোখ রেখে উমরান বলেন, বলেছি তুমি আমার বউ। বিয়ে কিভাবে হয়েছে এই কথা কিভাবে কেমন কতটুকু জানিয়েছেন তা জানতে চাইছি আমি। বিরক্তি তার কণ্ঠে। জানতেই হবে। বারবার এমন হেয়ালি মৌরির ভালো লাগছে না। বিরক্তিতে কিছু একটা করে ফেলতে ইচ্ছে করলো তার। ভাবনা অনুযায়ী অকস্মাৎ স্বামীর কাছে এসে তার পুরুষালী বাহুতে হাত রাখে। মেজর পদের প্রশিক্ষণ প্রাপ্ত সিনিয়র আর্মি অফিসার উমরান তাওসিফের শক্ত পেশির পাশে স্ত্রীর হাত যে কতটা নরম ও হালকা তা সে নিজেই টের পেল। তবুও রেশমি ছায়ার মতো মেয়েলি হাত মৌরি খামচে ধরল স্বামীর বাহু। নখ বসে গেল। ইচ্ছে করে এমনভাবে ধরেছে যাতে দেবে যায়, কিন্তু তাতেও উমরানের কোনো হেলদোল হলো না বলে মনে হলো না। বরং ভ্রু কুচকে তাকান। মৌরি কণ্ঠে জেদ চেপে রেখে বলে, বলুন আমায়, কি বলেছেন আপনি বাড়ির সবাইকে? জেদি স্বর হলেও চোখে অসহায়ত্ব আর কাতরতা স্পষ্ট। নিজের জীবনের এমন অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি মৌরি মেনে নিতে পারছে না কোনোভাবেই। যা হচ্ছে তা সে কখনোই কল্পনাতে আনেনি। সুন্দর একটা জীবন ছিল তার, এই লোক সব বরবাদ করে দিয়েছে। মৌরির মনে হচ্ছে তার কিছুই আর তার হাতে নেই, সবটা এখন এই লোকে। এটা সে মেনে নিতে পারছে না কোনোভাবেই। উমরান তার মনের অবস্থা খুব বুঝতে পারল। একদিকে তার স্বাস্থ্যের কথা ভেবে কিছু জানাচ্ছে না, অন্যদিকে নিজেই আবার সবচেয়ে বড় মানসিক অশান্তিতে ফেলে দিয়েছে। ওকে এখনই নিয়ে আসা কি ভুল হলো? কোথাও আর একটু সময় নেওয়া উচিত ছিল কি? কিন্তু সেদিনের পর একটা মাস তো করেছে অপেক্ষা।
কক্সবাজার যাত্রার ওই মিশন সম্পূর্ণ করে তবেই স্ত্রীকে এনেছে। চাইলে ওকে নিয়ে এসে মেয়ের কাছে ওর সাথে রেখে তবেই মিশনে যেতে পারত, কিন্তু মৌরির কথা ভেবেই নিয়ে আসেনি। তখন আরও মানসিক দ্বিধাদ্বন্দ্বে থাকতো মেয়েটা। সে নিজেও থাকতো না কিছু বোঝানোর মতো। তাই মেয়ের কাছে নিয়ে আসার ইচ্ছে থাকলেও স্ত্রীর কথা ভেবেই আপোষ করেছে। উশুশিরও মাকে কাছে পাওয়ার অধিকার আছে এই কথা মাথায় আসা সত্ত্বেও ইচ্ছাকৃত উপেক্ষা করে গেছে। এখন সে ফিরে এসেও যদি সময় নিত তাহলে উশুশিকে একটু বেশি বঞ্চিত হতো না? উশুশির মায়ের সবটা মনে পড়ে সবটা জানতে পারলে তখনও কি রাগ ক্ষোভ নিয়ে থাকবে স্বামীর প্রতি? না, এমনটা হবে না উমরান জানে। বরং সন্তুষ্টই হবে যখন সবটা জানতে পারবে, মনে করতে পারবে। এখন যেভাবে ভুল বুঝছে, তখন সবটা পরিষ্কার হয়ে গেলে আর কোনো রাগ ক্ষোভ থাকবে না তার আর তার মেয়ের প্রতি। বরং অজান্তেই তার অনিচ্ছাতে হলেও মেয়ের কাছে রেখেছিল তাকে। তার মেয়েরকে মায়ের ভালোবাসা পেতে দিয়েছিল জানলে খুশি হবে তখন। দীর্ঘশ্বাস ফেলে মৌরিকে আবার কাছে টেনে আনেন। মৌরি না চাইলেও মানেন না। দৃঢ়ভাবে বুকের কাছে টেনে এনে গা ঘেঁষে দাঁড় করান। কপালে চুমু এঁকে তাতে নিজের কপাল ছোঁয়ান। ভীষণ টায়ার্ড লাগছে, এখন এসব নিয়ে কথা না বলি প্লিজ। আমাকে একটু সময় দাও, সবটা আমি নিজেই তোমাকে বলবো, প্রমিস। এখন শুধু আর 2 দিন একটু অপেক্ষা করো। 1 মাস তো অপেক্ষা করেছই, আর মাত্র তো 2 দিন। প্লিজ এই 2 দিন আমাকে দাও, তারপর তোমার এলোমেলো জীবনের সবটা গুছিয়ে দেবো। ট্রাস্ট মি, তোমার যত প্রশ্ন আছে একটার উত্তর বাকি রাখবো না। তখন তুমি যা চাইবে সবই হবে। এই মুহূর্তে শুধু আমাদের বাবা মেয়েকে একটু তোমার মন মস্তিষ্ক আর বুকে জায়গা দাও। আপাতত আর কিচ্ছু চাই না। আর হ্যাঁ, কাল রাতের জন্য একদিন সরি, যা করেছি ওটা আমার ভুল ছিল। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। এমনটা আর হবে না সামনে থেকে। লুকিয়ে লুকিয়ে কি উকি দিচ্ছিস? ভিতরে আয়। তুরা পা টিপে টিপে ভেতরে আসে। অনুপ তখন মৌরি কিছু বলতে বলতে অকস্মাৎ কল কেটে দেওয়ায় কি হয়েছে ভেবে চিন্তায় ছিল। এর মধ্যে দরজার বাইরে বোন তুর্নাকে উকিঝুঁকি দিতেই চোখে পড়ে। তুর্না এসে ভাইয়ের সামনে দাঁড়ায়। কি হয়েছে? এমন চেহারা বানিয়ে রেখেছিস কেন? কিছু চাই? তুর্না কাচুমাচু করে উত্তর দেয়। বলছিলাম ভাইয়া, সামনের সপ্তাহে আমাদের স্কুল থেকে স্টাডি ট্যুরে যাবে, ঠিক করেছে সবাই। আমার সব বান্ধবীরাও যাবে। আমি মাকে জানিয়েছিলাম, মা মানা করে দিয়েছে। তো অনুপ ভাইয়ার নির্বিকার প্রশ্নে তুর্না হতাশ চোখে তাকায়। ভাইয়া কি বুঝতে পারছে না সে কি চাইছে? সব তো বলার আগেই বুঝে যায় এমনিতেই। এখন যে সে যেটা মুখে বলতে ভয় পাচ্ছে অথচ চেহারা স্পষ্ট, তা বুঝতে পারছে না। তুর্নার অভিমান হয় ভাইয়ের প্রতি, তাও চেপে গিয়ে কোনোভাবে বলে। তো মানে সবাই তো যাবে, আমি যেতে চেয়েছিলাম, মা মানা করে দিয়েছে। এটা কি ঠিক হলো বলো? কি করলে ঠিক হতো? ভাইয়া এমন করছো কেন? প্লিজ। কি চাইছিস? মুখে না বললে বুঝবো কি করে? ট্যুরে যাব। চাচি তো মানা করে দিল, তাও যাবি? না, তুমি গিয়ে মানাবে মাকে। না না, মাকে না, বড় বাবাকে বলবে, তাহলে আর কেউ মানা করতে পারবে না। আমি কেন যাব? গায়ে শার্ট জড়াতে জড়াতে বলল অর্ণব, বাইরে যাবে সে। বলবে না? ট্যুরে যেতে হবে না, সবাই মিলে পিকনিক করব বাড়িতে। না, আমি সবার সাথে ট্যুরে যাব। জেদি কণ্ঠ তুর্নার। 2 বার বলবো না কথা। আমি ট্যুরেই যাব। সবাই খালি এখানে যাবি না ওখানে যাবি না এসব বলে। একই পাড়ার বান্ধবীর বাসায় যেতে দাও না, ইচ্ছে মতো বন্ধুত্বটাও করতে দাও না কারোর সাথে, ফোন দেখতে দাও না। আমি কিছু বলি তখন? সেদিন আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের অনুষ্ঠানেও যেতে দাওনি কেউ, অথচ ক্লাসের সবাই গেছিল। কত আনন্দ মজা করেছে। আমার প্রিয় বান্ধবী হয়েও আমিই ছিলাম না শুধু। সব সময় শুধু সবাই এমন করো, এবারও এমন করছো। আমার এরকম বন্দি বন্দি থাকতে ভালো লাগে না, বোঝো না কেন তোমরা? একদিন একা একা দূরে কোথাও চলে যাব, তখন বুঝবে। রাগে জেদে অনেক কিছু বলে ফেলল মেয়েটা। বাড়ির প্রত্যেকেই তার জন্য খুব কড়া কড়া নিয়ম বেঁধে দিয়েছে। প্রাইমারিতে থাকতে ছোট ছিল তখনই সুন্দর ছিল জীবনটা। যবে থেকে একটু একটু করে বুঝছে সব বন্ধুবান্ধব হওয়ার বয়স হয়েছে, তবে থেকে সবাই এমন করে। এত কড়া নিয়মকে জারি রাখে এখনকার যুগে। ক্লাস 9-এ পড়ে সে এখন, আর 1 বছর পর কলেজে উঠবে, অথচ একটুও স্বাধীনতা নেই। সব সময় তার সাথে এমন করে কেন জিজ্ঞেস করে বলবে তার ভালোর জন্য, যেন বাড়ির বাইরে বের হলেই কেউ তার ক্ষতি করে দেবে, না হয় সে পালিয়ে যাবে। মানুষের কি আর খেয়ে দেয়ে কাজ নেই?
তুই সবসময় তার ক্ষতি করার জন্য বসে থাকবে? আর সেও কি বোকা যে একা একা কোথাও পালিয়ে যাবে? গায়ে পারফিউম লাগাতে লাগাতে অর্ণব চাচির মেয়ের সব কথা শুনল মন দিয়ে। সবাই তাকে কেন এতটা চাপে রাখে, কড়া নিয়মে বেঁধে রাখে, এই নিয়ে মেয়েটার তাদের সবার প্রতি অসংখ্য অভিযোগ। কিন্তু কিছু করার নেই, এভাবেই কাটাতে হবে সারা জীবন। উগ্র স্বাধীনতা দূরে থাক, সর্বনিম্ন স্বাধীনতাটুকু দেওয়া সম্ভব না। বাড়ির কেউ তো দেবে না, আর না তো সে হতে দেবে। একবারই শিক্ষা পেয়েছে প্রত্যেকে, নানান ভয় আর আশঙ্কা থাকে তুরাকে নিয়ে সবার মনে। আয়নার সামনে চুড়ে আঙুল চালিয়ে তা সেট করতে করতে অর্ণব বলে, রেডি হয়ে আয়, আমরা বাইরে যাব। মিনময়কেও ডাক। অর্ণব ভাইয়া প্রতিবার এমন করে। সে কত গুরুত্বপূর্ণ কথা বলে, অথচ তার জবাব না দিয়ে নির্লিপ্তে উপেক্ষা করে যায়। সম্পূর্ণ নিজের মতো কিছু একটা বলে দেয় প্রত্যেকবারই। তুনার মন চাইলো ভাইয়ের ঠিক করে ওই চুলগুলো টেনে এলোমেলো করে দিতে, কিন্তু এমনটা করে তার মাথার একটা চুল আস্ত থাকবে না। কিন্তু বাইরে যাবে বলছে কেন? ভাবতে গিয়ে একটু আগের তীব্র রাগ আর মন খারাপের বিষয়টা ভুলে গেল। কৌতূহল নিয়ে জানতে চায়, কোথায় যাব ভাইয়া? তুমি তো এই সময়ে বাবাদের কারখানায় যাও। আমাকে আর মৃন্ময়কেও এখানে নিয়ে যাবে? বড় বাবা বকবে না আমাকে ওখানে নিয়ে গেলে? অর্ণব আয়নায় চোখ রেখেই হাতে চিরুনি দিয়ে তুনার মাথায় টোকা দেয়। মুখ বেশি চালাস, যেটা বলছিস সেটা কর। কিন্তু বড় বাবা বকবে আমি নিশ্চিত, সাথে মায়ের বকুনিও পড়বে। তোমাকে তো কেউ কিছু বলবে না, সব বকা আমাকেই শুনতে হবে। তাছাড়া মৃন্ময় বাড়ি নেই, পাড়ার মোড়ে গেছে খেলতে। কে বকবে না বকবে এসব ভাবতে বলেছি তোকে? গিয়ে রেডি হয়ে আয় তুই। আজ কারখানায় যাব না, মেলায় যাব। রাস্তায় মিনময়কে পেলে বাইকে তুলে নেব, না পেলে নেই। তুনাকে উৎফুল্ল দেখালো। প্রগতি পাড়া মাঠে যে মেলা বসেছে ওটাই। অর্ণব সম্মতি জানালে সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না, ছুটে তৈরি হওয়ার উদ্দেশ্যে। ভাইয়া মেডিকেল থেকে ছুটিতে বাড়ি এলে এই সময়ে বাবাদের কারখানাতেই যায় প্রতিবার। আজ একটু রেগে গেছিল বলে ঘুরতে যাওয়ার সুযোগ পেল। তার মানে এবার থেকে মাঝে মাঝে এমন রাগ দেখালে মন্দ হবে না। উমরান বাবার সাথে কথা বলে স্ত্রীকে কোনো ডক্টর দেখালে ভালো হবে সে পরামর্শ করছিল। তার বাবা নিজেও একজন নিউরোলজিস্ট। দেশে থাকলে আর তেমন কোনো চিন্তা ছিল না, কিন্তু অলিউল্লাহ চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য লন্ডনে আছেন বেশ অনেকগুলো মাস। তিনি দেশে নিজেদের হসপিটালের এক ডক্টরের সাথে কথা বলে রেখেছেন তার ছেলে বউয়ের বিষয়ে। সেসবই জানাচ্ছিলেন ছেলেকে। কালই যাওয়ার কথা বলে রেখেছেন তিনি। কিন্তু তার আগে উষসীর মা আগে যাদের বাড়ি ছিল তাদের সাথে কিছু কথা বলা দরকার, কারণ কিছু বিষয় জেনে নিতে হবে ডক্টর দেখানোর আগে। বাবার সাথে পরামর্শ করে ভাবনা অনুযায়ী বিকেলে উমরান মৌরির ভাই অর্ণবের সাথে দেখা করতে যায়। একটা ক্যাফেতে বসবে তারা। অর্ণব আগেই চলে এসেছে। তুর্নাকে নিয়ে মেলায় থাকতেই ফোন পেয়েছিল উমরান তাওসিফের। তারা বেরিয়েছিল দুপুরের পর। ওকে মেলায় ঘোরাতে ঘোরাতে বিকেলই হয়ে এসেছিল। উমরান তাওসিফের কল পেয়ে তুর্নাকে বাড়ি নামিয়ে দেয় আরও কিছুক্ষণ পূর্বে। তারপর এখানেই চলে এসেছে। সে বসে 10 মিনিট পরই মেজরকে দেখা যায় প্রবেশ করতে। মিস্টার তাওসিফ, এদিকে। ডাক শুনে উমরান তাকান। অর্ণবকে দেখে এগিয়ে এলেন। হ্যালো অর্ণব, ভালো আছো? কাছে এসে হ্যান্ডশেক করেন। অর্ণব তার অনেকটাই ছোট বয়সে, তাই তুমি সম্বোধনটাই রাখলেন। অর্ণব সৌজন্য হেসে জবাব দেয়, জি আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে সব। আপনার কি অবস্থা? মৌ ভালো আছে? হ্যাঁ আছে ভালো। তোমার বাড়ির সবাই ভালো তো? আছে। মৌয়ের হঠাৎ এভাবে চলে যাওয়া, সবার মানসিক অবস্থা একটু খারাপই যাচ্ছে, বিশেষ করে আমার মা। ও আমাদের সবার কাছে মৌরি এখনো, তাই বুঝতেই পারছেন। একটু সময় লাগবে সবার আগের মতো শক্ত হতে। উমরান বুঝলেন বিষয়টা, কিন্তু কিছু করার নেই। ঠোঁটে ঠোঁট চেপে সম্মতি দেন। ওইটাকে ডেকে 2 কাপ কফির অর্ডার দিলেন। তো মিস্টার তাওসিফ, জরুরি তলব দিলেন, দরকারি কোনো কথা আছে মনে হচ্ছে। আপনি প্রসঙ্গে আসতে পারেন। চিন্তিত দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, দরকারি কথা বলতে শ্রেয়সীর বিষয়ে জানতে চাইছিলাম। ওকে ডক্টর দেখাবো, একজন নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কিন্তু তার আগে ওর শারীরিক কিংবা মানসিক স্বাস্থ্য নিয়ে যা যা বিষয় জানা আছে তোমাদের, তা জেনে নেওয়া দরকার মনে হলো। বাড়িতে এইসব নিয়ে কোনো রকম আলোচনায় যেতে চাই না শ্রেয়সীর সামনে, তাই তোমাকে জরুরিভাবে এখানে ডাকা। অর্ণবকে কিছুটা দ্বিধান্বিত দেখালো। মৌরির স্বামী নিশ্চয়ই তার মেমোরি ফিরিয়ে আনতে চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবটা মনে পড়ার কি পর তাদের ভুলে বসবে, দূরে সরে যেতে চাইবে?
এভাবে কিছুটা হাহাকার হয় তার। ঠোঁট ভিজিয়ে সময় নিয়ে বলে, কখন দেখাবেন ডক্টর? অ্যাপয়েন্টমেন্ট আগামীকাল রাতেরই নিয়েছি, দেখি কতটুকু কি করতে পারি। অর্ণব মাথা নাড়ায়, গভীর শ্বাস টেনে বলে, কি কি জানতে চাইছেন বলুন, আমি বলছি। সর্বপ্রথম যেটা জানতে চাই, শ্রেয়সীকে নিজেদের কাছে রেখে দিতে চাও বলে কোনো ডক্টর দেখাওনি বুঝলাম, কিন্তু তুমি নিজেও মেডিকেল স্টুডেন্ট, ডক্টর না দেখালেও নিজে অনেক কিছুই বোঝো। সে মোতাবেক ওকে দীর্ঘ 1 বছর পর্যবেক্ষণ করে কতটা কি জেনেছো কি বুঝেছো সবটা জানতে চাই। অর্ণব জিরিয়ে বলে, ও হসপিটালে কমাই ছিল 2 মাস, তারপর বাড়িতে নিয়ে আসলাম। শুরুতে কিছু মনে ছিল না, ট্রমার মধ্যে কথা বলতো না, চুপচাপ থাকতো। ঘুমালে নানান স্বপ্ন দেখতো, মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হতো। সাথে অ্যাক্সিডেন্টের জখমের কারণে শরীরে নানান অসুস্থতা তো ছিলই। আস্তে আস্তে আমাদের সবার যত্নে কিছুটা ভয় কাটে। তারপর আগের ঘটনা নিয়ে আপনাদের নিয়ে নানান ভাঙ্গা ভাঙ্গা কথা বলতো, যার কিছুই আমাদের বুঝে আসতো না। আসলে ও ঠিকঠাক বুঝতে পারতো না, কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারতো না। আমার মনে হয় ট্রমার কারণেই হতো এমনটা। যে বিষয়টা ওর মনে ছিল সেগুলো নিজেই ঠিকঠাক প্রসেস করতে পারতো না ট্রমার সময়টাতে। বাচ্চাদের মতো অবুঝ ছিল আচরণ। তাই আমরা আগের ঘটনা উপেক্ষা করে গিয়ে নিজেদের মতো বুঝালে কিছুটা সময় নিয়ে হলেও সেসব আপন করে নিত। যা মনে আছে তা নিছকই দুঃস্বপ্ন, এমনটাই বুঝিয়েছি প্রতিনিয়ত। কিন্তু খেয়াল করে দেখলাম ওর বয়সে একটা মেয়ের স্বাভাবিক যে বিষয়গুলো নিয়ে জ্ঞান থাকা উচিত সেসবেও দ্বিধায় পড়ে যাচ্ছে, মস্তিষ্ক ঠিকঠাক প্রয়োগ করতে পারতেছে না। এতে আমাদেরও আরো সুবিধা হলো। আস্তে আস্তে নিজেদের মতো বুঝিয়ে আমাদেরই বানিয়ে নিলাম ওকে। বলতে গেলে এখনো ও মৌরি হিসাবেই আছে। এসবটা তিলে তিলে আমাদের নিজের মতো করে গড়ে তোলা মৌরি। খুব বেশি দিন হয়নি ও আমাদের মৌরি হিসাবে স্বাভাবিক হওয়ার আর স্বাভাবিক জীবনে আসার। আমরা ওকে ওর নিজের কাছে প্রতিনিয়ত আমাদের একজন হিসাবে পরিচয় করিয়েছি, যে কারণে হয়তো আপনাদের একেবারেই ভুলে বসেছে। ডক্টরের পরামর্শে গেলে সবকিছু আরও সঠিক ব্যাখ্যা পাবেন। ও যে এক সন্তানের মা তা তো বুঝে যাওয়ার কথা, তোমরা বুঝতে পারোনি তখন এই বিষয়ে কিছু? ডক্টর জানেনি? পেরেছিলাম, না বোঝানোর তো কিছুই নেই। ডক্টরও জানিয়েছিল, ওর হসপিটালের কমাই থাকার সময়টাতে জানতাম এসব। তাছাড়া জ্ঞান ফিরলেও ওর স্তন দুর্গন্ধ আসা জারি ছিল। মা এই বিষয়টা সামলে নিত। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সঙ্গে ওর স্তন হতে দুর্গন্ধ আসাও কমে গেল। সুস্থ হওয়ার পর নিজেও এই বিষয়ে বিশেষ মনোযোগী ছিল না, কারণ কোমা থেকে ফিরে ফিরে ট্রমায় ছিল। সেই সময় ওকে খাওয়ানো, গোসল করানো, অন্যান্য নানান ছোট ছোট কাজ মাই করতো। ডেলিভারির চিহ্নগুলো অ্যাক্সিডেন্টের পর নানা অপারেশনের কারণে হয়েছিল। ও কখনো জানতে চায়নি, এমনটা বলেছিল মাকে। তবে মনে হয় না এই নিয়ে আলাদা প্রশ্ন ওর মনে জেগেছে বলে, কারণ ও তো নিজের এসব শরীরের জখম থেকে সব রকম সমস্যার কারণ অ্যাক্সিডেন্ট। আমরাই তো ওকে মৌরি পরিচয় দিয়ে নানান কিছু মেলাতে না পারলেও বারবার বলতাম, অ্যাক্সিডেন্টের আঘাতের ফলে ভুলে গেছিস, তাই মনে পড়ছে না। এভাবে একসময় পুরোপুরি আমাদের মৌরি হয়ে ওঠে। যদিও স্বাভাবিক জীবন কাটাচ্ছে, খুব বেশি সময় হয়নি এখনো। উমরান বেশ মনোযোগী চিত্তে সব কথা শুনলেন। এরা যে ওকে বাড়ি নিয়েই গেছিল নিজেদের মেয়ে হিসেবে রেখে দেওয়ার উদ্দেশ্যে, তা একেবারেই পরিষ্কার। না হয় এত নিখুঁতভাবে সবটা সামলাতে পারতো না। কি অদ্ভুত, মেয়েটা এক সন্তানের জননী, একথা জেনেও কি করে এমনটা করতে পারে কোনো মানুষ? ওকে ওর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দরকার। ওর যে একটা সদ্য জন্ম নেওয়ার সন্তান আছে, সেই বাচ্চাটারও মাকে দরকার। এ কথা কি একবারও মাথায় আসেনি? ওকে কিছু মনে করানোর চেষ্টা তো করেনি, বরং সব কিছু ভুলিয়ে নিজেদের পরিচয় দিতেই উন্মাদ ছিল। কিছুটা ক্ষোভ এলেও প্রকাশ করলে না ওমরান। স্বার্থপর মানুষদের পাল্লায় পড়েছিল তার বউ, খারাপ মানুষদের নয়। এ নিয়েই তার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এখন যেটুকু সুস্থ অবস্থায় পেয়েছে স্ত্রীকে, তা নিয়ে এদের প্রতি সন্তুষ্ট না থেকে দোষারোপ করে সময় নষ্ট করার মানে হয় না। আচ্ছা, বুঝতে পারছি সবটা। ধন্যবাদ তোমাকে। ডক্টরকে এসব কিছু জানাতে হতো, চিকিৎসায় সব তথ্যই দরকার পড়বে। অনব শূন্য তাদের মৌরির স্বামীর কথা। মেজর যে তাদের উপর অল্প হলেও নারাজ আর কিছুটা ক্ষোভ আছে, তা সে বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। তাদের জন্য ওই সময়টাই এই মেজরকে বউকে মৌরি পরিচয় রেখে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। সে বলে, মৌরির যে বাচ্চাটা, আপনাদের সন্তান, ছেলে নাকি মেয়ে? মেয়ে। অনবের ঠোঁটের কোণে অজান্তেই হাসির রেখা দেখা গেল। মৌরির একটা বাচ্চা আছে, জানতো এই কথাটা, তাও নতুন লাগছে শুনতে, সাথে ভালো লাগছে।
স্বার্থপর হয়ে রেখে দিয়েছিল নিজেদের কাছে, স্বামী সন্তানের থেকে দূরে। অথচ এখন মৌরির মেয়ে আছে শুনে ভালো লাগছে। মৌরি তার মেয়ের কাছে আছে, বাচ্চাটা মাকে পেয়েছে, ভালোই লাগছে ব্যাপারটা ভাবতে। মৌরি তো তার বোন, বোনের মেয়ে তো ভাগ্নি, ওর বাচ্চাটা তার ভাগ্নি। অদ্ভুত রকম ভালো লাগলো তার এসব ভেবে। ওর ছবি দেখাতে পারি? উমরান অর্ণবকে পুঁই পাখিকে সাথে নিয়ে আসতে বলেছিল, এনেছেও সে। কফিতে চুমুক দিয়ে ওকে দেখছিল খাঁচার ভেতর। পুঁই জানা ঝাপটে এদিক ওদিক করছে। এই পুঁইটাকে নিয়ে এসেছিল সে, অথচ এখনও ওর সে শ্রেয়সী আর উষসীকে পেলেই খুশি হয়। আশ্চর্য বিষয়, অকৃতজ্ঞ পুঁই। ভাবনার মধ্যেই অর্ণবের কথাটা কানে এলো। উমরান তাকান, অর্ণব তার দিকেই চেয়ে আছে। তাদের মৌরির মেয়েকে দেখতে চায় সে। ফোনটা টেবিলেই রাখা ছিল, ওটা নিয়ে স্ক্রিন অন করতেই মেয়ের ছবিটা ভেসে ওঠে। ওয়ালপেপারেই আছে মেয়ের ছবি। অনুপ ফোনটা হাতে নিয়ে দেখল, ছোট্ট একটি কন্যা, চোখ বন্ধ করে গভীর ঘুমে ডুবে আছে। পাশে ছোট একটা খরগোশ, বাচ্চাটির খেলনা ওটা। সফেদ বিছানায় খুব শান্তিতে ঘুমোচ্ছে মেয়েটা। অর্ণবের মনে হলো স্বপ্নে কোনো এক রূপকথার জগতে হারিয়ে গেছে এই মেয়ে, যেখানের প্রিন্সেস সে, মৌরির মেয়ে এটা ভেবে তার চেহারায় অন্যরকম একটা দ্যুতি খেলে গেল। অর্ণবের তার বোনের মেয়েটাকে দেখা ফুরোচ্ছে না। হালকা গোলাপি রঙা লেসের নরম জাল আর ফোটা কাটা কাপড়ের নকশা করা একটা ড্রেস গায়ে, মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছে। ছোট ছোট চুলগুলো খুব একটা দেখা যাচ্ছে না নরম কাপড়ের বড় সড়ো হেয়ার ব্যান্ডটির কারণে। এত রূপবান আর স্নিগ্ধ দেখাচ্ছে। গোলমুটে গাল আর ক্ষুদ্র নাক, একেবারে মৌরির মতো। বাবার মতো হয়েছে কিছুটা, কিন্তু অর্ণবের চোখে শুধু বোনের চেহারাটাই ভেসে উঠছে। ছোট নরম তুলতুলে হাত দুটো মাথার দুপাশে, আর এক পা আলগা করে ঘুমাচ্ছে। ঠোঁট প্রসারিত করে হাসে সে। ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে ভাগ্নিকে ছুঁয়ে দিল। দেখা হলে দিয়ে দেয় ফোন। দুজনেই উঠল। অর্ণব তার বোনকে দেখে শুনে রাখার কথা বলতে গিয়েও থেমে গেল বিধায়। তবে উমরান পুইয়ের খাঁচা নিয়ে উঠে স্বতঃস্ফূর্তভাবেই বলে, উঠছি আজ। শ্রেয়সীর সামনে সব আলোচনায় বসতে চাইনি আমি, তাই এভাবে এখানে ডাকা। না হয় বাড়িতে আসতে বলতাম। শোনো, আমি তোমাদের থেকে একেবারেই কেড়ে নিইনি ওকে। সেদিনও বলেছিলাম, আমাদেরটুকু আমরা বুঝে নিলেও তোমাদের প্রাপ্য অধিকার থাকবে শ্রেয়সীর প্রতি। আমি তোমাদের ওর সাথে সম্পর্ক রাখা নিয়ে কোনো রকম বাধা বা আপত্তি রাখিনি, না তো রাখার দরকার মনে করছি এখন অবধি। তাই তোমরা যখন মন চায় তোমার বোনকে দেখতে আসতে পারো। ও বরং খুশি হবে তোমাদের পেলে। ও খুশি থাকলে আমিও খুশি। তোমার মাকে আর বাড়ির সবাইকে নিশ্চিন্তে থাকতে বলো। তোমাদের সাথে কোনো বিশেষ দূরত্ব এনে রাখিনি আমি, তাই যখন মন চায় দেখতে আসবে। তোমার মাকে বলবে তার মেয়ে খুব ভালো থাকবে স্বামী সন্তানের সাথে। ভেবে নাও বোনকে সুস্থভাবে বিয়ে দিয়ে দিয়েছ, আর সে এখন সংসার করছে। ভালো থেকো। কথাটা বলে অর্ণবের কাঁধে হাত ছোঁয়ান। অর্ণব হেসে সম্মতি জানালো। মৌরি না চাইতেও বাড়িটাকে আর বাড়ির সব কিছু নিজের ভাবতে হচ্ছে। রাইমা নামের মহিলাটিকে ছুটি দিয়ে দিয়েছে উষসীর পাপা, আবার মেয়েকে তার কাছে গোছিয়ে দিয়ে কোথায় চলে গেল। এখন সব তাকে দেখতে হচ্ছে, সামলাতে হচ্ছে, যেন এসব তার। মৌরির গা জ্বলে যাচ্ছে এসব ভাবলে। কিছু করবে না ভাবলেও তা আর হয়ে উঠছে না। মেয়েটার সাথে খেলছে, আদর করছে, তাকে খেলতে দিয়ে খেয়াল রাখতে রাখতে আবার নানান কাজ করতে হচ্ছে। রান্না করতে হবে, উষসীরও খিদে পায় সময়ে সময়ে। তাছাড়া বাড়িতে এটা ওটা এলোমেলো দেখলে ওসব নিয়ে বসে থাকা যায় না, যখন জানে এসব আর কেউ করবে না সে ছাড়া। আর না তো করার মতো কেউ আছে। লোকটা তো খাওয়ার সময় হলে আসবে মনে হচ্ছে। ততক্ষণে সে মেয়ে সহ সবটা সামনে নিল। এটা সেটা সব করে একটু গাটা বিছানায় ফেলতে ইচ্ছে করলো তার। 3 চাকার গাড়িটা থেকে মেয়েকে নিয়ে নেয়। উষসী ওতে বসেই থাকে শুধু, পা দিয়ে চালাতে পারে না সে, না তো বেশিক্ষণ বসে থাকতে পারে। খেয়াল রাখতে হয় যতক্ষণ তাকে। মৌরি কোলে নিয়ে গালে চুমু এঁকে আদর দেয়, পেটে মুখ গুজে কাতু কাতু দেওয়ার মতো আদর করে। উষসী হেঁটে উঠে বাচ্চা কণ্ঠে সুর তোলে। নানান দুষ্টুমি করতে করতে রুমে গিয়ে বিছানায় রাখে উষসীকে। একটু শোবে ভেবেছিল, কিন্তু রোমে উষসীর সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সে সবটা গুছিয়ে জায়গায় জায়গায় রাখতে গিয়ে বেডের পাশে টেবিলের উপর একটা ছোট ফ্রেমের ছবি রাখা আছে খেয়াল করল। আগে এত কিছুতে চোখ পড়েনি। কৌতূহলে কাছে গিয়ে দেখে, হাতে নিয়ে চোখের সামনে আনতেই হসপিটালের বেডে রোগীদের পোশাক গায়ে এক মেয়ের পাশে ছোট একটা বাচ্চার ছবি ভেসে উঠল। তার চোখের সামনে স্পষ্ট ছবিটা।
মৌরি থমকে দেখলো ওটা রোগীর পোশাক গায়ে মেয়েটার, মাথাটা কাত করে আছে। পাশে রাখা নবজাতক বাচ্চাটাকে আদর দেওয়ার ইচ্ছে ছিল হয়তো। মৌরি তার দেখে তাই মনে হলো। চেহারা পুরোটা দেখা যাচ্ছে না, মাথা কাত করে বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। মৌরি বুঝলো উশুশি আর তার মা ছবিতে। দীর্ঘশ্বাস টেনে সে পুরো ছবিতে চোখ বুলিয়ে বিছানায় শুয়ে হাত পা ছড়িয়ে খেলতে থাকা উশুশির দিকে এক নজর তাকিয়ে আবার ছবিতে দৃষ্টি ফেলে। কেন জানি ভালো লাগছে না তার। মেয়েটার জন্মদাত্রী মা সে হলে ভালো হতো। উশুশির পাপার একমাত্র বউ হতো সে, আর উশুশিকেও সে জন্ম দিত। সবটা সুন্দর হতো তখন। মৌরি আপন মনে কথাগুলো ভেবে নিজেই থমকে যায়। আশ্চর্য, কী সব ভাবছে সে? একজন ঠকবাজ লোকের জন্য এসব নিয়ে আফসোস করার মানে হয় না। মাথা থেকে কথাগুলো ঝেড়ে সে ছবিটা আপন জায়গায় রেখে দেয়। উশি পড়ি, উশি পড়ি। অকস্মাৎ পুই পাখির সুরেলা কণ্ঠ কানে আসতেই হতবাক নয়নে পেছনে ফিরে মৌরি। উশুশির পাপা এসেছে, হাতে পুইয়ের খাঁচা। মৌরির চেহারায় আনন্দের দুটি খেলে গেল। উশুশিকেও পুইয়ের সুরেলা কণ্ঠে উৎফুল্ল দেখায়। তার বন্ধু চলে এসেছে, আবার পাপাকেও দেখা যাচ্ছে। খুশি হবে না? আম্মা, পুপা। উশুশি তুলতুলে গা খানা টেনে ডেকে ওঠে উৎফুল্ল কণ্ঠে। মৌরি ওর এক পাশে খাটের কিনারায় দুটো বালিশ এনে দিতে দিতে বলে, পুইকে কোথায় পেয়েছেন? বাড়ি থেকে কেউ এসেছে? কৌতূহল আর কিছুটা আনন্দ তার কণ্ঠে। উমরান অর্ণবের সাথে দেখা করে আর কোথাও যায়নি, সোজা বাড়ি ফিরেছে। উশুশি ঘুম থাকতে পারে সম্ভাবনায় বেল না বাজিয়ে চাবি দিয়ে খুলে চলে এসেছে। খাঁচাটা টেবিলে একপাশে রেখে গায়ের শার্ট আর ঘড়ি খুলতে খুলতে বলেন, অর্ণবের সাথে দেখা করেছিলাম ক্যাফেতে, ওকে নিয়ে আসতে বলেছি। মৌরির মনে তার ভাইয়ের সাথে কী কারণে দেখা করতে হলো প্রশ্ন জাগলেও পুইকে আনার জন্যই দেখা করেছে ভেবে আর কিছু বলে না। উশুশিকে বেশি উৎফুল্ল দেখে ওকে বিছানা থেকে তুলে নেয় সে, পুইয়ের কাছে নিয়ে যায়। ওই পাখিকে বেশি ভালো লেগেছে তোমার? নাও দেখি, পুয়ের সাথে কেমন খেলতে পারো দেখি উশি শোনা। উশুশি হাত নেড়ে নানান শব্দ করে, সাথে পুইয়ের উৎফুল্লতা তো আছেই। ভাইয়াকে বাড়ি আসতে বলেননি কেন? বাইরে থেকে দেখা করে চলে গেল। পুইকে নিয়ে নিজেই বাড়ি আসতে পারতো। কোলে উশুশি, কিন্তু মৌরির তার ভাই বাইরে থেকেই পুইকে দিয়ে চলে গেছে শুনে ভালো লাগলো না। ফোন করে জিজ্ঞেস করো বাইরে থেকে দিয়ে চলে গেল কেন। আমি তো জানি না ওর না আসার কারণ। তুমিই আসতে বলো। উমরান বলতে বলতে ওয়াশরুমে ঢুকে যান। ফ্রেশ হয়ে তবেই কন্যার কাছে যাবেন। উশুশি পুইয়ের ডানা ঝাপটে সুর তোলা কথাগুলো উপভোগ করেও মায়ের করে একটু গাইগুই করছে। পাপার কাছে যাবে সে। পাপা, ফ্রেশ হয়ে আসছি মাই প্রিন্সেস, জাস্ট 5 মিনিটস, মাম্মার কোলে থাকো। গলা তুলে কথাটা বলেন ওয়াশরুম থেকে। মৌরি মেয়েকে শান্ত রাখতে নানান কিছু বলছে। পুইও থেমে নেই। মৌরি পুইকে পেয়ে খুশি হয়েছে, তবে তাকে একটা কথা খুব ভাবাচ্ছে হঠাৎ। পুইকে আগেও উশি পরি এসব বলতে শুনেছে সে, তবে মৌরির জায়গায় পরি রাখছে ভাবলে উশি ডাকের মানে বুঝতো না সে। কিন্তু এখন তো মনে হচ্ছে উশুশিকে উদ্দেশ্য করেই পুইয়ের এই ডাক। আর উশুশিকেও দেখে মনে হচ্ছে পুইকে সে আগে থেকে চেনে। খানিকটা চিন্তার রেখা ফুটে উঠল তার কপালে, তবে করে থাকা উশুশির অস্থিরতায় ভাবনা ছেড়ে তাকে অল্প ঝাঁকাতে লাগলো। লক্ষ্মী সোনা আমার, তুমি খুব লক্ষ্মী তাই না? আমার চাঁদের কণা, গুড গার্ল। পাপা এখন আসবে তো, এই তো এসে যাবে। আর একটু সময়। পুই কি বলছে শোনো। ও বেশি কথা বলে তাই না? আমার উশি ভালো, পুই পচা। পাপাকে ভুলিয়ে রাখতে মৌরির এটা ওটা বলার মাঝেই উমরান বের হয়ে আসেন। গোসল সেরে বের হয়েছে সে। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার ছিপছিপে কিন্তু শক্ত শরীরটাতে নিয়মিত শরীরচর্চা ছাপ স্পষ্ট। চওড়া কাঁধে টাওয়াল রেখে তার একপাশে দিয়ে চুল মুছছে। ভ্রু দুটো স্বাভাবিকভাবেই একটু কুঁচকে থাকে খেয়াল করলো মৌরি। এটা কেমন গম্ভীর ভাব এনে দেয় চেহারাটায়। গায়ের রং হালকা শ্যামলা, মুখের গড়ন বেশ তীক্ষ্ণ। চওড়া কপাল আর চোয়ালটা স্পষ্ট। মুখের খোঁচা খোঁচা চাপদারি মেজরকে ভীষণ মানায়, পরিণত দেখায়। মৌরিকে বেশ আকর্ষণ করল তা। গভীর চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকালে মনে হয় ভেতর পর্যন্ত বুঝে ফেলে। আর্মি কাট দেওয়া কালচে ঘন চুলগুলো ভেজা হওয়ায় কপালে সে পড়েছে এলোমেলো হয়ে। সম্মোহিত হয়ে দেখে সে ট্রাউজার আর সাদা শার্ট জড়িয়ে বের হয়েছিল। হাতার ভাঁজ করা অংশে তার বাহুর গঠন চোখে পড়ে মৌরি, সাথে শার্টের বোতাম খোলা হওয়ায় উন্মুক্ত বুকের পরিপাটি গঠনটাতেও। সম্মোহিত হয়ে দেখছিল।
বাবা মেয়ের আওয়াজ শুনে ধ্যান ভাঙতেই অস্থির ভরে চোখ ফিরিয়ে নেয়। লোকটা খুব কাছে তার, করে থাকা উশসীকে আদর করছে। তুলতুলে হাতটা মুখে নিয়ে চুমু এঁকে এঁকে কিছু বলছে আদরের স্বরে, আবার পেটে মুখ গুজে আদর দিয়ে চুমু খাচ্ছে। মেয়েও হাসছে আনন্দ পেয়ে। মৌরি এই লোকটাকে এত গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ভেবে অস্বস্তিতেই পড়ল। কেমন একটা ঘোরে ছিল, তার উপর এত কাছাকাছি কবে এসে পড়েছে খেয়াল করেনি সে। অন্যদিকে তাকিয়ে ঢোক গিরে নিজেকে সামলায়, গলা ঝেড়ে বলে, বলছিলাম পুইকে দেখে উষসী এত খুশি হয়ে গেল কেন? ও কি চেনে পুইকে? আর আমি তো আপনার পুইকে এনে দেওয়ার কথা বলিনি একবারও। ওর কথা আপনি কি করে জানলেন? মেয়েকে আদর করতে করতেই চোখ তুলে স্ত্রীর পানে তাকায় উমরান। উশসীকে কোলে নিয়ে বিছানায় বসে আছে সে, আর উমরান ফ্লোরে হাঁটু মুড়ে বসে উশসীকে আদর করছে। ও আমাদের কাছে ছিল আগে, উশির খেলার সাথে। কক্সবাজার থেকে উড়ে চলে যায় কোথাও, তাই হারিয়ে ফেলেছিলাম। কেউ ধরে আবার তোমার কাছে বিক্রি করেছে। মানে ঠিকই ধরেছিল মৌরি, আগে যাদের কাছে ছিল ওখানেই শিখেছে উশি ডাক। পুইকে নিয়ে কক্সবাজারও ঘুরতে গেছেন, আশ্চর্য। দেখে শুনে রাখতে না পারলে এখানে ওখানে নিয়ে যাওয়ার দরকার কি ওকে? আর আমার কাছে আছে পুই, তা কিভাবে জানলেন আপনি? বললেন না তো। উমরান উঠে স্ত্রীর কোল থেকে মেয়েকে নেন, তাকে আদর দিতে দিতে বলেন, উশিও ছিল তখন কক্সবাজার। পুইকে আর একা এখানে রেখে কি করতাম? ওরা 4 দিন ছিল ওখানে অন্য একটা রিসোর্টে নিরাপদে। একদিন ভুলে কোথাও উড়ে গিয়ে অচেনা জায়গা হওয়ায় আর ফিরে আসতে পারেনি পুই। সেদিন তোমাদের বাড়ির বাইরে গাড়ির কাছে যখন দাঁড়িয়েছিলাম আমরা দুজন, তখন তোমাদের বাড়ির দোতলায় ব্যালকনিতে ওকে দেখেছি। বাড়িতে উশি কাঁদছিল শুনে আর সময় নষ্ট করতে চাইনি ভেতরে গিয়ে। কোলে তখন উশসী দুলছে, পাপার ভেজা চুলগুলো আরো এলোমেলো করে দিচ্ছে সে। শোনো, কাল কিছু অতিথি আসবে, প্রস্তুত থেকো, আর ওদের জন্য আপ্যায়নের জন্য কিছু করো। যেন বহুদিনের সংসার তাদের। বাড়ির কর্ত্রীকে জানাচ্ছে অতিথির আগমনী বার্তা, যাতে সবটা প্রস্তুত রাখতে পারে সে। মরির রাগে কিছু বলে দিতে ইচ্ছে করেও সামলালো, ভ্রু টান টান করে জানতে চায়, অতিথি মানে কারা? আপনার আত্মীয়? উমরান এবার স্ত্রী পারে পূর্ণ দৃষ্টি ফেলেন, তার দিকে প্রশ্নাত্মক নয়নে চেয়ে আছে সে। উশসী আর সে না হয় খুব অল্প সময় স্থান পেয়েছে শ্রেয়সীর জীবনে, কিন্তু ছোট থেকে যাদের সাথে জুড়ে ছিল তাদেরও কি চিনতে পারবে না মেয়েটা? জানা নেই উমরানের। তার এখনও অবিশ্বাস লাগে শ্রেয়সীর তার মেজরকে মনে নেই, তার মেয়ে উশসীকে মনে নেই। ভুলে গেছে পুরোপুরি, ওকে ভুলিয়ে দিয়েছে তাদের সব স্মৃতি ও স্বার্থপর মানুষগুলো। সব ভেবে অজানা ক্ষোভ এসে জড়ো হয় মাথায়। তাও সামনে স্ত্রীকে শান্ত স্বরে জবাব দেন, আসবে কিছুজন, আমার আত্মীয় না, বলবে আমাদের আত্মীয়। সওদাগর বাড়িতে আগের মতো হই হুল্লোড়পূর্ণ সেই পরিবেশটা আর নেই। কাল মৌরির চলে যাওয়ার পর থেকেই সবটা কেমন ম্লান হয়ে আছে। আজ সকালে তুলিরাও চলে গেছে। মৌরির মায়ের শরীরটাও অসুস্থ হয়ে পড়েছিল গত রাত থেকে। সময় তার রাত 8টার ঘরে। বসার ঘরে তুন আর মৃন্ময় টিভি দেখছে তখন। বছরের শেষ সময়, ওদের বার্ষিক পরীক্ষাও শেষ। এখন এই সময় টিভি দেখতে কোনো বাধা নেই, না হয় এটা সাধারণত তাদের পড়ার সময়, কিংবা পড়া শেষ হলেও বড় বাবাদের আসা অবধি পড়ার টেবিলে বসে থাকতে হয় তাদের। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার এখন কোনো ভয় নেই টিভি দেখতে। অর্ণব বাইরে থেকে এসেছে মাত্র, সোফায় বসে মৃন্ময়ের পাশে। তুনার উদ্দেশ্যে আদেশ জুড়ে, পানি দে 1 গ্লাস। পরপর মৃন্ময়ের পিঠে হাত রেখে বলে, মা আর চাচি কোথায়? মা রান্নাঘরে আর বড় মা রুমে শুয়ে আছে বোধহয়, শরীর খারাপ লাগছে বলেছিল। ততক্ষণে তুনা পানি নিয়ে এসেছে। অর্ণব পানি পান করে উঠে যায়, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। পরপর আবার বসার ঘরেই আসে। মৃন্ময়কে পাঠালো তার মাকে ডেকে আনার উদ্দেশ্যে। সে মৌরিকে ফোন লাগিয়েছে, রিসিভ হলো সেকেন্ড কয়েক পরেই। ভাইয়া কেমন আছো তুমি? আজ ওনার সাথে কোথায় দেখা করেছো শুনলাম। বাড়ি আসলে না কেন? অর্ণব মৃদু হেসে বলে, খুব ভালো আছি আমি। তোর সব ভালো যাচ্ছে? আমিও আছি। তুমি বাড়ি না এসে চলে গেলে কেন ভাইয়া? পুইকে নিয়ে এখানে আসা যেত না? আরেকদিন যাব, আজ কাজ ছিল। কি এমন জরুরি কাজ যে ওনার সাথে বাইরে থেকে দেখা করতে পারো, আর কিন্তু বোনকে দেখতে আসতে পারো না? বোনের অভিমানী কণ্ঠের বিপরীতে অর্ণব উত্তর দেওয়ার সুযোগ পেল না। তুনা আর মৃন্ময় ফোনে বোনের কণ্ঠ পেয়ে ছুটে এসেছে। তাদের মাও চলে এলো রান্নাঘর থেকে। আপু, তুমি কেমন আছো? আজকে ভাইয়ের সাথে মেলায় গিয়েছিলাম, তাই দুপুরের পর কারখানায় যেতে পারিনি ভাইয়া। এই জন্য বিকেলে ব্যস্ত ছিল কারখানায়, তাই যায়নি হয়তো। তুমি ভালো আছো? আপু, পুইকে দেখাও, ওকে নিয়ে যাচ্ছে জানলে আমি নিতে দিতাম না।
বাড়ি এসে শুনি টুন্না মেলায় গিয়েছিল, পুইও নেই। আজ সবাই আমার সাথে অন্যায় করেছে। তুমি প্লিজ পুইকে দেখাও। ওদের এক এক প্রশ্নে মৌরি উত্তর দেওয়ার জো পেল না। তুনা ভাইকে সে কি কি মজা করেছে মেলায় এসব শোনাতে শুরু করে। মৃন্ময়ের ভালো লাগে না এসব শুনতে। দুজনের কথা কাটাকাটি লেগে যায়। মৌরি ওদিকে পাত্তা না দিয়ে চাচির সাথে কথা বলে। ভিডিও কলে এদিক ওদিক তাকিয়েও মায়ের দেখা পেল না। চাচি মা কোথায় দেখতে পাচ্ছি না যে। সে জিজ্ঞেস করতে না করতে মাকে আসতে দেখা যায়। মৌরির ফোন দেখে কাছে এসে বসেন। অন্য ফোনটা মায়ের দিকে করে দিল। মো কেমন আছিস মা? ওইখানে ভালো আছিস তো? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? চোখ মুখ এমন কেন দেখাচ্ছে? এর মধ্যে অসুস্থ হয়ে পড়লে? মৌরির মা অবসন্নতা লুকিয়ে বলে। আমি ভালো আছি, তোর সব ঠিক আছে তো? ভালো মতো খাওয়া দাওয়া করিস। ভালো যাচ্ছে আমার, খাওয়া দাওয়াও ঠিক আছে। শুধু তোমাদের কথা বেশি মনে পড়ে। ভাইয়া আজ উশুসি পাপার সাথে দেখা করলো, অথচ বাড়ি এলো না। তোমাদেরকে কাল অবধি আমার কথা মনে পড়েনি একটু? অভিমান স্পষ্ট মৌরির কণ্ঠে। সবাই শূন্যতা, কিন্তু উশুশির পাপা শুনে তুর্না জানতে চায়। উশসীর পাপা কে আপু? আর উশসী বা কে? তুর্নার সাথে মৃন্ময়ও জানার ইচ্ছে জ্ঞাপন করল। বিষয়টা মৌরির মাথায় ঢুকতেই কিছুটা থেমে যায়। সে তখন ব্যালকনিতে ফোন নিয়ে নেওয়ার পর ভেবেছিল সুযোগ পেলেই আবার ভাইকে অথবা বাবা চাচ্চুকে ফোন দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলবে। কিন্তু কেন যেন মেজরের কথা মতো দুটো দিন অপেক্ষা করতে মন চাইল। তবে মাত্র অজান্তে ওই লোক আর উশুশির কথা তুলে ফেলল। সুযোগ পেয়ে মেজরকে দুদিন সময় দেবে ভাবলেও নিজেকে আর আটকাতে পারল না মৌরি। মা, তোমরা আমাকে ওই লোকের সাথে কেন পাঠিয়ে দিয়েছিলে কাল? একটু খুলে বলো না প্লিজ, জানতে হবে আমার। কেন একটা অচেনা অজানা লোকের সাথে আমায় একা পাঠিয়ে দিলে? সবাই নিজেদের অবস্থানে স্থির হয়ে বসে থাকে। মৌরিকে জবাব দেওয়ার মতো কিছু নেই তাদের কাছে। তুর্না মৃন্ময় কিছু জানে না, তাই তারাও জানতে আগ্রহী। তুর্নাকে সামান্য প্রতিবেশীদের বাড়িতে যেতেও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। মৌরির ক্ষেত্রেও একই ছিল, কিন্তু হঠাৎ অচেনা একটা লোকের সাথে পাঠিয়ে দিল। তাদের মনে অনেক প্রশ্ন, কিন্তু জবাব দেওয়ার কেউ নেই। কৌতূহলবশত জানতে চাইলে ঝাড়ি ছাড়ার কিছু আসে না বিপরীতে। মা চাচিকে স্থির হয়ে থাকতে দেখে অনব ফোন নিজের দিকে ফেরায়। ওনার সাথে তোর বিয়ে হয়েছে এ কথা জানি আমি মো। এখন একজনের সাথে বিয়ের বন্ধনে থাকা অবস্থায় অন্য কারোর সাথে তো আর তোকে বিয়ে দিতে পারি না। মেজর উমরান তাওসিফ তোর স্বামী। সে নিজের স্ত্রীকে নিয়ে যেতে এসেছে, নিজের অধিকার বুঝে নিতে এসেছে। স্ত্রীকে তখনই সাথে নিয়ে যেতে চায়, এই কথা জানিয়েছিল আমাদের। এখন আমরা কারোর বিয়ে করা বউকে কি করে আটকে রাখবো? মৌরি জমে গেল ভাইয়ের কথাগুলো শুনে। অর্থাৎ মেজর সবটা জানিয়ে দিয়েছিল তখন বাড়িতে, আর সে বোকা ভেবে নিয়েছিল তাকে বাঁচাতে লোকটা নিজের মতো কিছু জানিয়ে এসেছে। মৌরি বাড়ির সবাই কক্সবাজারে ঘটে যাওয়া ঘটনা জেনে গেছে শুনে আর কিছু ভাবার বা বলার মতো খুঁজে পেল না। না তো জানতে চাইল। সে না হয় না জেনে একটা ভুল করেছে, তাই বলে একটা বাচ্চা সহ বিবাহিত লোকের কাছে পাঠিয়ে দেবে এভাবে? নাকি তারা জানে না যে মৌরি নিজে এই বিষয়ে জানতো না? ঠকে গেছে সে। তাদের কথাবার্তা কোনো রকমে শেষ হয়। মৌরির মা চাচি কিছুই বুঝতে পারেনি অর্ণবের কথা। কি বললি এইসব? মোরের বিয়ে হয়ে গেছে তা জানতি? এই কথা বলে দিলি কেন বললি? আর ও কেন বিপরীতে কিছু জানতে চাইলো না? মরি কি মনে পড়ে গেছে আগের সবটা? তাহলে ওর বিয়ে হয়েছিল এই কথা জানতে বলার পর চুপ কেন? কিছু জানতে চায় নাই কেন? ঠিকভাবেই তো কথা বলছে আমাদের সাথে। মৌরির মায়ের অসংখ্য প্রশ্ন। অর্ণব মাকে বেশি চিন্তিত দেখে বলে, রিল্যাক্স মা, এত হাইপার হচ্ছ কেন? বসে তুমি, শান্ত হও। না তুই আগে সব বল মৌ। এর কি সবটা মনে পড়ে গেছে? আমি ওকে জন্ম দিয়েছি জেনে গেল? মাকে বেশি উত্তেজিত হয়ে পড়তে দেখে অর্ণব বলে, কিছু মনে পড়েনি মা, তোমাকে বলছি শান্ত হতে। আমি অন্য একটা বিয়ের কথা বলছি, আগের বিয়ের না। তুলিদের সাথে কক্সবাজারে থাকতে সময় ওর খোঁজ পেয়েছিল ওর স্বামী।
ওইখানেই দেখেছে প্রথম। তখন মৌরির মেমোরি লস হয়েছে। বুঝে ওকে এটা সেটা বুঝিয়ে ব্রেন ওয়াশ করে বিয়ে করে নিয়েছিল। কারণ ওদের আগের বিয়ে হয়েছিল শুধুমাত্র ধর্মীয় রীতিতে। আইনিভাবে বিয়ের কোনো প্রমাণ ছিল না। আর না তো আইনিভাবে বিয়ে হয়েছিল ওদের। মৌরি তখন আন্ডার এজ ছিল, তাই। ওই বয়সে ও স্বামী সংসার করেছে, সন্তান জন্ম দিয়েছে। এজন্য ওর দেখা পেয়ে মেমোরি লস হয়ে আর নতুন পরিচয়ে কোনো পরিবারে থাকছে, বুঝছো? সামনে যেতে আমরা ঝামেলা করলে ওকে ফিরিয়ে নিতে কোনো সমস্যা না হয়। তাই তখনই কাগজে কলমে বিয়ে করে নিয়েছে। আজ ওনার সাথে দেখা করেছি, অনেক কথা হয়েছে, তখনই জানতে পেরেছি এসব। মৌ ভয়ে আমাদের জানায়নি ওই দিনের ঘটনা। ও ভেবেছিল আমরা কক্সবাজারের ঘটনা সবটা জেনে গিয়েছি বলে সেদিন ওর স্বামীর সাথে পাঠিয়ে দিয়েছিলাম। তাই এতটা শান্তভাবে গেছে মেজর তৌসিফের সাথে। না হয় আমরা বলেই কি ও অচেনা একটা লোকের সাথে চলে যাবে? গেলেও কেন পাঠাচ্ছি, কারণ না জানানো অবধি ও শান্ত থাকতো। আমরা ওর এত সহজে মেনে যাওয়া নিয়ে সন্দেহ লাগছিল। তাই আজ ওর স্বামীর কাছে জানতে চেয়েছিলাম। উনি বলেছে এসব। আর মৌরিকেও মাত্র ওই বিয়েটার কথাই বললাম। মৌরির মা চাচি শূন্য সবটা বুঝলো। মৌরির আর্মি জবের মেজর স্বামীটা বেশ ধুরন্ধর। না হয় আকস্মিক বছরখানেক পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেয়ে আবেগী অনুভূতিতে থমকে যাওয়ার কথা যে কারো, আর নয়তো বিভ্রান্তিতে পড়ে কি করবে ভেবে নেওয়ার কথা। অথচ অল্প সময়টুকুতে সবটা ভেবে চিনতে বুঝে নিয়ে কায়দা করে তাদের মেয়েকে হাত করে ফেলল। ওমরান তাও সেফ। সকালে শান্তভাবে বুঝিয়ে দুদিন সময় চেয়ে নেওয়ার পর সারাদিন আর তেমন অবাধ্য হতে দেখা যায়নি উষসীর মাকে। সন্ধ্যায় উমরানের বাড়ি ফেরার পরও সবটা ঠিক ছিল। হঠাৎ আবার কি হলো যে চেহারা অন্ধকার আর গম্ভীর হয়ে আছে মেয়েটার, তা উমরান বুঝতে পারছে না। সে এখন ছুটিতে আছে, তার বিশেষ কাজ থাকে না বাইরে, বাড়িতেই ছিল সন্ধ্যায় আসার পর থেকে। এর মধ্যে কর্নেল কিবরিয়ার সাথে কথা বলার সময় একটু বারান্দায় গেছিল উষসী আর উষসীর মাকে রুমে রেখে। এরপর ফিরে এসে উষসীকে ঘুম দেখলেও তার মাকে আর আগের মতো প্রাণোচ্ছল দেখালো না। মুখটা কেমন গম্ভীর আর অন্ধকার করে রেখেছে। উমরান মেয়ের পায়ে শুয়ে শুয়ে ফোন দেখছিলেন। মাঝে মধ্যে এটা সেটা জিজ্ঞেস করে কথা বলতেও চেয়েছিল বউয়ের সাথে, কিন্তু সীমিত উত্তর বিপরীতে। রাতে খাওয়ার সময় থমথমে করে সবটা করল। উমরান পুরোটা সময় ভ্রু কুঁচকে দেখেছে বউকে। এমন করার কারণ বুঝতে পারছিল না সে কোনোভাবেই, কিন্তু ঘুমানোর সময় আর চুপ থাকতে পারল না। দুজনেই শুয়ে পড়েছে তখন। একপাশে উষসী ঘুম, উমরান স্ত্রীর পাশে। মাথা তুলে প্রশ্ন করেন, কি হলো তোমার? এমন হয়ে আছো কেন? বিকেলেও তো সব ঠিক ছিল, কোনো সমস্যা? বিপরীতে জবাব এলো না। মৌরি না শোনার মতো অন্য পাশ হয়ে শুয়ে থাকে। এক রাত কাটিয়েছে লোকটার সাথে, তাও মনে রাখার মতো রাত। সারাদিন ভুলে থাকলেও এখন রাতের বেলা একই বিছানায় লোকটার সাথে থাকতে গিয়ে গত রাতের সব ঘটনা মনে পড়ছে একে একে। মেজরের প্রতারণা থেকে শুরু করে উষসীর কাণ্ড, চোখে ভাসছে মেজরের সব উন্মাদনা, দুটো শরীরের অন্তরঙ্গ দৃশ্য। যতবার মনে পড়ছে ততবার গায়ে কাটা দিচ্ছে। পাশ থেকে মেজর এই বুঝি আবার গত রাতের মতো ছুঁয়ে দেবে, এমনটা মনে হচ্ছে মৌরির। তার উপর মেজর তার পরিবারের কাছে সব সত্য জানিয়ে দিয়েছিল জেনে অজানা অভিমান হচ্ছে। কেমন জানি ভালো লাগছে না কিছু। উমরান তাকে চুপ দেখে টেনে নিজের দিকে ফেরান। কি হয়েছে? মন খারাপ করে আছো কেন? নতুন করে কিছু করেছি বলে তো মনে পড়ছে না। ছাড়ুন। না বলো অবধি ছাড়বো না। কি হয়েছে বলো? মুখ এমন অন্ধকার কেন? একটু আগেও তো ঠিক ছিল। আপনাকে ছাড়তে বলেছি। মৌরি বাহু থেকে স্বামীর হাত সরাতে সরাতে বলে, আমি বলেছি ছাড়বো না। জেদি কণ্ঠের বিপরীতে দৃঢ় কণ্ঠ। লোকটা মৌরিকে কাছে টেনে রেখেছে হাত ধরে। মৌরি জেদি নয়নে চেয়ে থাকে, তাও কিছু বলে না। উমরান তাকে আরও দৃঢ়ভাবে কাছে টানেন। বলবে কি না? বলবো না। উমরানের মাথা গরম হচ্ছে। শ্বাস টেনে সামনে নিচু স্বরে বলেন, উশি ঘুমাচ্ছে, আমাকে রাগিও না। কি হয়েছে বলো, ধৈর্য থাকতে। আপনার ধৈর্য নিয়ে আপনি গোল্লায় যান, আমায় ছাড়ুন। সাথে সাথে হ্যাচকা টানে লোকটার গায়ের ওপর পড়ল মৌরি। সে বিষয়ে কিছু বলার আগেই স্বামীর কণ্ঠ কানে আসে, আজ সারা রাত এইভাবেই আমার সাথে লেপ্টে থাকতে হবে। উত্তর দিলে তবেই ছাড়া পাবে, তার আগে না। মেজরের সামান্য স্পর্শেও যে তার গায়ে শিরশিরে এক অনুভূতি হচ্ছিল গতবারের কথা ভেবে, তা তার স্বামী বুঝে গেছে।
তাই শরীরটা এমন বুকে মিশিয়ে আর পায়ে পা পিছিয়ে অন্তরঙ্গ আলিঙ্গনে আবদ্ধ করেছে তাকে, যেন জব্দ করতে পারে। একথা মৌরি খুব বুঝল। আপনি সকালে গত রাতের জন্য ক্ষমা চেয়েছিলেন আর বলেছিলেন সামনের বার থেকে আমি না চাইলে আর এসব হবে না। তো আমি কোথায় কিছু করতে চাইছি তোমার সাথে? জড়িয়ে ধরলেই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। মৌরি লজ্জা অপমানে কপাল ঠেকিয়ে মাথা ফেলে দেয় স্বামীর বুকে, মুখ তুলে আর তাকায় না, ঘন ঘন নিঃশ্বাস ফেলে ওভাবেই পড়ে থাকে। সময় চায়, মৌরি চুপচাপ থাকে, নিস্তব্ধ সবটা শুধু রুমে থাকা তিনজনের শ্বাস প্রশ্বাসের শব্দ কানে আসছে। কিছু সময় পর মৌরির পিছে থাকা মেজরের হাতটা সন্তর্পণে তার মাথায় আসে, অন্য হাত তার কোমরে পেঁচিয়ে আছে। উমরান তার মাথার চুলের ভাঁজে হাত গড়িয়ে বলেন, কি হয়েছে বলবে না? আপনি খারাপ। সাথে সাথে কিছু বলেন না উমরান, থেমে কানের কাছে মুখ এনে শোধান, কিছু করেছি? না জেনে হাট করে থাকলে আই এম ভেরি ভেরি সরি, কিন্তু কি হয়েছে না জানালে ভুল শুধরে নেব কি করে? আমার বাড়ির সবাইকে কেন জানিয়ে দিয়েছেন যে আমাদের বিয়ে হয়েছিল? না জানালে তো তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত তখন। একেবারে না জানাতে বলেছি আমি। বলতে চাইছি অন্যভাবে বুঝিয়ে বলা যেত না? সেদিন আপনার কথায় রাজি হয়ে বিয়েতে সম্মতি দিয়েছি, তা কেন জানিয়ে দিলেন আপনি? এখন বাড়ির সবার কাছে আমি মুখ দেখাবো কি করে? ওরা তো ভুল বুঝে বসে আছে আমার নিশ্চিত। বহুদিন পর উমরানের মনে হলো সে শ্রেয়সীর সাথে কথা বলছে, সওদাগর বাড়ির লোকেদের গড়া কোনো কৃত্রিম মৌরির সাথে নয়। এভাবেই তো তার শ্রেয়সী বিরক্তি প্রকাশ করত। অল্প স্বল্প অভিমানও করেছে বোধহয় সেই আগের মতো। উমরানের আলিঙ্গন দৃঢ় হলো, গাঢ় শ্বাসটুকু তার আত্মপ্রশান্তির সাক্ষী। মাথা নামিয়ে শ্রেয়সীর নরম গানে চুমু এঁকে বলে, আচ্ছা আমি খুব সরি, আর কখনো এমন হবে না। এবার শেষ, প্রমিস। আপনারা এভাবেই থাকেন সব সময়? এভাবে বলতে? এই যে আপনি ও শশী, আপনারা দুজন শুধু? আপনার পরিবার, আই মিন বাবা মা ভাই বোন কেউ নেই? আছে, আমি বাবা মায়ের একমাত্র ছেলে, আর বোন আছে ছোট, সে বিবাহিত, স্বামী সন্তান সহ দেশের বাইরে থাকে। আমার বাবা মাও 6 মাস ধরে ওখানেই থাকছে ওদের সাথে, মায়ের চিকিৎসার জন্য। আপনার মায়ের কি হয়েছে? বাইরে সমস্যা, হাঁটতে পারেন না, রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। মৌরি ও শব্দ করে ফের নিশ্চুপতা গ্রহণ করে। তার স্বামী স্ত্রী রান্নাঘরে কাউন্টার লাগোয়া হাই স্টুলে বসেছিল মৌরি। সেভাবেই নানান কিছু ভাবতে ভাবতে কথাগুলো জিজ্ঞেস করে স্বামীকে। উশুশির রুমে তন্দ্রায় বিভোর, কাটিং বোর্ডের ওপর নিপুণ হাতে ছুরি চালিয়ে সবজি কাটছে মৌরির স্বামী। সেই করছিল এই কাজ। মেয়েকে নিয়ে তার স্বামী রুমে ছিল। ঘুম পাড়িয়ে যখন রান্নাঘরে এসে দাঁড়ায়, সেই মুহূর্তে মৌরি অন্যমনস্কতায় আঙুলে ছুরি চালিয়ে দিয়েছিল অল্প করে। এরপর স্বামীর ডাকে তাকে নিয়ে উদ্বেগ ব্যাকুলতা সব দেখেছে। পরে কাটাকুটির কাজ থেকে মৌরিকে সরিয়ে নিজেই হাত লাগায়। মৌরি তখন অবচেতন মনে স্বামীর এই অল্প স্বল্প যত্নে ভালো লাগা অনুভব করে খুব। অল্প কাটা আঙুলটা যখন যত্ন সহিত পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দেয় আলতো হাতে ছুঁয়ে, তখন মৌরির মনে হচ্ছিল শরীরে সেই সামান্য ক্ষতটা যেন মুহূর্তেই হারিয়ে গেল এক অদ্ভুত প্রশান্তিতে। ব্যথার জায়গায় এখন এক চিনচিনে ভালো লাগা। যে মানুষটার সাথে তার সম্পর্কের সমীকরণটা গত দুদিন থেকে স্রেফ ধোঁকা আর কর্তব্যের মনে হচ্ছিল, আজ সেখানে যেন নতুন কোনো রঙের ছোঁয়া লাগছে। মৌরি ভাবল, জীবনটা কি এমনই? কখনো ঝড়ো হাওয়া এসে তাণ্ডব চালিয়ে সবটা এলোমেলো করে দেয়, আবার কখনো সেই ঝড়ো হাওয়ার অশান্ত গোঙানি সুর পাল্টে মধুর কণ্ঠে ভেসে আসে। তার স্বামীর এই নিপুণ হাতে সবজি কাটা, সংসারের ছোটোখাটো কাজে এগিয়ে আসা, বাচ্চা সামলানো, এই সব কিছু তার ভেতরটা ভালো লাগায় ছেয়ে দিচ্ছে। আধুনিকতার ভাষায় যাকে বলে হাজব্যান্ড ম্যাটেরিয়াল। মৌরি অ্যাক্সিডেন্টের পর থেকে সাধারণত রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখে, যার কোনো কুল কিনারা সে পায় না। মাঝে কিছুদিন এই সমস্যাটা কমে এসেছিল পুরোপুরি, তবে কক্সবাজার ভ্রমণের পর আবার দেখা যায়। কিন্তু কেন জানি গতকাল রাতে অকস্মাৎ একটু বেশি বেড়ে গেছে। তন্দ্রায় বিভোর মৌরির মনে হচ্ছিল সবার থেকে দূরে কোথাও, অন্য কোথাও জগতে চলে গেছে, অথচ তাও জায়গাটা আপন। ঘন বন জঙ্গল, আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, ছোট ছোট বাচ্চা সহ আরও অনেক কিছু। মুক্ত পাখির মতো উঠছিল সে ওখানে। এসব স্বপ্নের হেতু সে জানে না। আবার বাচ্চার ক্রন্ধন স্বর আর কারো আকাশ বাতাস কাঁপিয়ে কাউকে ডাকার শব্দ কানে এসে বাড়ি খাচ্ছিল শুধু। তন্দ্রাচ্ছন্ন মৌরিকে অস্বাভাবিকভাবে গোঙাতে দেখে তার স্বামী আঁকড়ে নিয়েছেন।
মৌরি যখন ঘুম ভেঙে আতঙ্কে কোথায় আছে কী অবস্থা আছে বুঝে উঠতে পারছিল না, তখন উষসীর বাবা বুকে জড়িয়ে তাকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে হাত পা মেজে বুকে নিয়ে তাকে শান্ত করে তবেই থেমেছে। আবার তাদের নড়চড়ে মেয়ে জেগে যাওয়ায় তাকেও সামলায় একা হাতে। কন্যা স্ত্রী দুজনকে সমান্তরে আগলে নিচ্ছিল ওমরান তাওসিফ। আতঙ্কিত মৌরি তখন সেসব চোখে না পড়েও সকাল হতে হতে সবটা মনে পড়ে। সবজি কাটতে গিয়ে অন্যমনস্ক হয়ে গত রাতের কথাই ভাবছিল। এসব ভাবতে গিয়ে আবার অন্যমনস্ক হয়ে পড়ে সে। কি ভাবছো এত ধ্যানমগ্ন হয়ে? রান্নাঘরের মশলার ঘ্রাণ আর চামচ নাড়ার টুংটাং শব্দ ছাপিয়ে মৌরির কানে বাজল স্বামীর কথাখানা। অস্ফুট সুরে বলে, আপনি কি আসলেই এমন নাকি নাটক করছেন? এসবেও তো নতুন করে ধোকা দেওয়ার মতলব না তো আপনার? তীরের ছ্যাঁচ্ছ্যাঁত শব্দে উমরান তা শুনতে পেলেন না। কি বলছো? স্বামীর শক্ত পেশিযুক্ত হাতের দক্ষ কাজ দেখতে দেখতে প্রশ্নখানা করেছিল মৌরি। উল্টো প্রশ্ন শুনে সে পূর্ণ মনোযোগে তাকায়। সুদর্শন ত্রিশোর্ধ পুরুষটিকে মন দিয়ে দেখতে দেখতে বলে, আপনার স্ত্রী সম্পর্কে তো কিছুই বললেন না এখনো। কেন জানি বেশ আশা মৌরির যে আজ সঠিক উত্তরই দেবে তার স্বামী। অধীর আগ্রহে তাকিয়ে রয় সে। ফ্রাই প্যানে চামচ নাড়াতে নাড়াতে উমরান এক নজর তাকান স্ত্রীর পানে, পরপর নির্লিপ্তে বলেন, 2 দিন সময় চেয়েছিলাম। আমার ধৈর্য হয় না আর। যা বলবো বিশ্বাস হবে না তোমার। না হোক বিশ্বাস, আপনি বলুন। বিশ্বাস করবে না জেনেও কেন বলবো? আমি বলেছি তাই। জেদি স্বরে আরেক নজর তাকিয়ে উমরান বলেন, আমার স্ত্রী তুমি, আর কেউ না। আমি প্রথম স্ত্রী সম্পর্কে জানতে চাইছি। আমার স্ত্রী একজনই। হেয়ালি করবেন না প্লিজ। কপালের ভাঁজটা তার বিরক্তি স্বরের প্রমাণ দিল, তা বুঝেও বলেন। আমি হেলি করছি না। তাহলে উষসী কি আকাশ থেকে টপকেছে? দাঁতে দাঁত চেপে বলল মৌরি। উমরান সামান্য হেসে বলেন, হুম 8 মাস 13 দিন ওর মাম্মার পেটে ছিল। তারপর ওর মাম্মার ধৈর্য আর আমাদের অশেষ দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অপারেশনের মাধ্যমে আমার কোলে এসেছে। তাহলে আপনার স্ত্রী আমি, এ কথা কেন বলছেন আপনি? অসম্ভব ক্রোধিত তার কণ্ঠ, তাও তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, কারণ এটাই সত্য। আচ্ছা, আপনার অন্য কোনো বিয়ে না হলে বউয়ের সাথে কিছু না করলে এমনি এমনি? বাঁধনহারা হয়ে কথাটা সম্পূর্ণ করতে গিয়েও থেমে যায় মৌরি। উমরান সামান্য করে হেসে ফেললেন তার কথায়। সদা গাম্ভীর্যে ছেয়ে থাকা চেহারাখানায় হাসিটা খুব মানায়। কি বলতে চাও সম্পূর্ণ করো। কাউন্টারে হাতের ভর দিয়ে ভ্রুকুটি করে মৌরির দিকে সম্পূর্ণ দৃষ্টি রেখে বলেন। তার ইঙ্গিতপূর্ণ কথায় একটু লাজাভরণ আসতে চাইলেও মৌরি সামনে নাই নিজেকে। মনোযোগ সহকারে তাকায় স্বামীর দিকে। চোখে মুখে এক ধরনের কৌতুকপূর্ণ হাসি, যেন মজা পেয়েছে মৌরির কথায়। তাও সেই হাসির পেছনে চেহারাটা দেখে মনে হয় না তার যে অনুভূতির দিক দিয়ে এই লোকটার জীবনে দ্বিতীয় নারী সে, অথচ কাজকর্মে মনে হয় আগেও সংসার করেছে। সত্যি করে বলুন তো, আসলেই আমি প্রথম? হাসির রেশ কমে এসেছে ওমরানের। হাত চালাচ্ছিলেন কাজে। স্ত্রীর প্রতি গভীর প্রশ্নটা শুনে ফের চোখ তুলে তাকান। মৌরির পেখম রাঙা দৃষ্টিতে নজর বুলিয়ে সরাসরি চোখ রেখে জবাব দেন, হ্যাঁ তুমিই প্রথম আর একমাত্র। আমার আগে কাউকে অনুভব করেননি? কাউকে না। ছোড়নি কাউকে? থেমে নিচু গলায় যোগ করে, যেভাবে আমায় ছুঁয়েছিলেন? প্রশ্নটা করতে গিয়ে কোথাও একটা অস্বস্তি কাজ করেও সাহস সঞ্চয় করে। লাজ বর্জন করে ফেলল সে। উমরান তার সবটা বুঝলেন। চোখের ভাষা পড়ে নিলেন নিঃশব্দে। ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলেন, তুমি প্রথম, তোমার আগে কাউকে ছুঁইনি। মিথ্যুক। প্রহসনের শব্দ মরিন। উষসীর প্রমিস। উমরান একটু বিচলিত না হয়ে তার চোখের গভীরে তাকিয়ে বলেন। চূড়ার সামনে দাঁড়িয়ে এক হাত কিচেনে কাউন্টারে ভর দিয়ে রাখে, পাশে স্টুলে বসা মৌরি। দুজনার দৃষ্টি দুজনাতে। সে একটু থামলো বোধহয় উমরানের কথা শুনে। তাহলে ও কার সন্তান? আমার আমার আর তোমার সন্তান। সামান্য দ্বিধা না রেখে ফের বলে দিলেন এ কথা। মৌরি চোখ পিট পিট করে তাকায়। কর্নেল আফজাল কেবরিয়া ওরফে শ্রেয়সীর কর্নেল আঙ্কেল। তিনি এসেছেন ফুলবাড়ি প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের নিয়ে। তাদের নিয়ে আসার কথা ছিল না, তবে শ্রেয়সী দিদুনের সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল প্রথম পক্ষের স্ত্রীর। তার শ্রেয়সীকে দেখার ইচ্ছা।
যে মেয়েটা লাপাত্তা হওয়ার এত এত অনুসন্ধানের পরেও খোঁজ মেলেনি, তাকে মৃতই ধরে নিয়েছিল প্রত্যেকে। তার সন্ধান পাওয়া গেছে পুরো 1 বছর পর। কৌতূহল কাজ করবে স্বাভাবিক। তাছাড়া শ্রেয়সীকে নিজের 2 ছেলে আর 1 মেয়ে সহ পূর্ণ সংসারে ঠাঁই দিয়ে ঝামেলা বাড়াতে না চাইলেও খারাপ চান না বটে। শুভাকাঙ্ক্ষী বলা যায়। মেয়েটার এমন আকস্মিক হারিয়ে যাওয়া সবার মনে দাগ কেটেছিল। সেই সূত্র ধরে শ্রেয়সী ফিরেছে শুনে দেখতে আসার ইচ্ছে পোষণ করেছিলেন স্বামীর কাছে। তাই কিবরিয়া সাহেব প্রথম পক্ষের স্ত্রী সন্তান সহ এসেছেন ফুলবাড়ি। এই বাড়িটির পূর্ববর্তী নাম ছিল আপনির। শ্রেয়সী আর উষসীকে চট্টগ্রামে সেদিন প্রথমবার নিজেদের বাড়ি নিয়ে আসার আগে পুরো ঘর সাজানো হয়েছিল মা মেয়ের জন্য। নাতনির আগমনের খুশিতে বাড়ির রং সহ ইন্টেরিয়র পরিবর্তন করেছিলেন। সাথে ছেলের কাছে শ্রেয়সীর পছন্দ জেনে নিয়ে সারা বাড়ি লোক লাগিয়ে ফুলে ফুলে সাজিয়ে ফেলেছিলেন অলিউল্লাহ চৌধুরী। পুত্রবধূর উপর ভীষণ সন্তুষ্ট তিনি। ওই বয়সে বিয়ে পড়ানোর কোনো ভাবনাই ছিল না তাদের। ছেলের অবুঝপনার জন্য সায় দিতে হয়, আবার কয়েক মাসেই তাদের বংশপ্রদীপের আগমনী বার্তা দিল। অসম্ভব রকম দুশ্চিন্তায় ছিলেন সব মিলিয়ে। অঘটন ঘটে গেলে সব এলোমেলো হয়ে যেত। যে ছেলেকে বিয়েতে রাজি করানো যেত না, অতিরিক্ত কেরিয়ার অ্যাম্বিশিয়াস হওয়ায় জীবনে অন্য কাউকে জড়াতে চাইছিল না, সে তখন একজনাতে ডুবেছে। কিছু একটা এদিক ওদিক হয়ে গেলে হাতের বাইরে চলে যেত সবটা। কিন্তু নিজে সুস্থ থেকে তাদের নাতনিকেও সুস্থভাবে পৃথিবীর আরও দেখালো শ্রেয়সী, যেখানে নিজেই তখনও দুনিয়া ঠিকঠাক চিনে উঠতে পারেনি। সব মিলিয়ে শ্রেয়সীর কথা মাথায় রেখে চৌধুরীদের আপন নীর হল ফুলবাড়ি। কিবরিয়া সাহেবের পরিবার সমেত ফুলবাড়ি উপস্থিতির বেশ সময় গড়িয়ে গেল। শ্রেয়সীকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন তিনি। বেশ অনেকক্ষণ নিজের পাশে বসিয়ে রেখেছিলেন। মাথায় স্নেহের হাত বুলিয়ে মমতার স্বরে অনেক কথা বলেছেন। শ্রেয়সীর যেহেতু কিছু মনে নেই আর উমরান মানা করে দিয়েছে, তাই আগের কিছু নিয়ে কথা তুলল না। স্বামীর কর্মস্থলের সিনিয়র অফিসার পরিবার সমেত এসেছে তাদের বাড়ি, এটুকুই জানে মৌরি। 2 যমজ ছেলে, তার বয়সী 1 মেয়ে, আর কর্নেল সাহেব সহ তার স্ত্রী। কিবরিয়া সাহেব কর্নেল আঙ্কেল ডাকতে শিখিয়ে দিলেন মৌরিকে। মৌরির তাকে দেখার শুরু থেকে আফজল কিবরিয়ার অল্প ভেজা চোখ দুটো খেয়াল করেছে। মাথায় রাখা স্নেহের হাতটা অনুভব করে তার মনে হয়েছিল যেন বহু বছর ধরে চেনে সে মানুষটাকে। বহু বছর ছিল এই হাতটা তার মাথার উপর। বুকের ভেতরটাই কেমন একটা করে উঠেছিল তার। বেশ ভালো সময় কাটলো তাদের। উষসী একই চেহারার 2 মানব দেখে বিস্মিত। চেহারা ছুঁয়ে ছুঁয়ে দেখেছে সে, আচরও দিয়ে দেয় একজনকে। তার উপর তার জন্য নতুন নতুন খেলনা নিয়ে এসেছে। ভীষণ খুশি সে। কর্নেল নানুকে আগেও দেখেছে বলে অল্প স্বল্প চেনে সে। তার সাথেও নানান দুষ্টুমি। বাবার কোল থেকে নিচে নেমে যেতে চায়, কিন্তু ঠান্ডার মধ্যে তাকে ফ্লোরে ছেড়ে দিতে অসম্মতি তার বাবার। তাই উষসী নারাজ। একই চেহারার 2 মানবের সাথে খেলছে আর কোল থেকে নামতেই গাইগুই করছে। তখন উমরান, কর্নেল কিবরিয়া আর তার স্ত্রী বসার ঘরে সোফায়। উষসীকে নিয়ে যমজ 2 ভাই পুঁই পাখির কাছে। মৌরি কর্নেল আঙ্কেলের মেয়েকে বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছে। ফুলে ফুলে মুখরিত বাড়ি দেখতে বেশ আগ্রহ তার চোখে। অল্প স্বল্প কথাবার্তা হচ্ছে দুজনের। হাঁটতে হাঁটতে কর্নেলের মেয়ে বলে, তুমি এ বাড়িতে আছো কতদিন, আর কি নামে ডাকবো তোমায়? গত 2 দিন ধরে আছি এখানে, আর মৌরি সওদাগর আমার নাম। মৌরি ডাকো। উষসীকে সামলাতে পারো? ও তোমাকে চেনে তো। মৌরি স্বাভাবিকভাবে জবাব দেয়, হ্যাঁ, চিনবে না কেন? বেশ চেনে। ওর বাবা বাড়ি না থাকলে আমার সাথে ভালো মতো থেকে যায়, না চিনলে তো কান্নাকাটি করতো। সারা মাথা নাড়ে। সারা বিনতে আফজাল তার নাম, কর্নেল কিবরিয়ার আদরের কন্যা। সে স্বাভাবিকভাবেই কথা বলে বলে হাঁটছে মৌরির সাথে। আকস্মিক থেমে গিয়ে বলে, তুমি কি কিছুই মনে করতে পারো না? মৌরি থেমে ভ্রু কুচকে জানতে চায়, কি মনে করার কথা বলছো তুমি? সারা তার তাকানো দেখেই বুঝলো কিছু মনে নেই শ্রেয়সী। বাড়ি থাকতেই বাবা তাদের সাবধান করেছিল অতীত নিয়ে কথা না বলতে। তা মাথায় রেখেই সে প্রশ্ন রাখল, তোমার স্বামীর আগের স্ত্রী ছিল, একটা সন্তান আছে, এই নিয়ে তোমার কি মতামত? মৌরি ফের থমকালো। মেয়েটা এসব নিয়ে কথা বলছে কেন? অতিথির মতো থাকলেই তো ভালো। তাকে নিশ্চুপ দেখে সারা আবার বলে, মেজর সাহেব একটা মেয়ে আছে আগে মেজর সাহেবের একটা মেয়ে আছে আগে থেকে, তাও তুমি ওনাকে বিয়ে করলে? তোমার পরিবার তোমাকে এমন একজনের সাথে বিয়ে দিল?
মৌরি মেয়েটার মুখে নিজের স্বামীকে এমনভাবে সম্বোধন করায় মোটেও ভালো লাগলো না। আবার অন্যান্য প্রশ্নে কিছুটা অস্থির দেখালো তাকে। সময় নিয়ে পাশ কাটিয়ে বলে, উশসীর খিদে পায় এই সময়, কাঁদতে শুরু করলে থামানো যাবে না। এসব কথা পরে বলে, এখন আমরা চলি। কথাটা বলেই চলতে শুরু করে সে। সারাও পেছন থেকে তাকে দেখতে দেখতে নির্লিপ্তে হাঁটতে থাকলো। দুপুরের ভোজ সেরে বিকেলের দিকে অতিথিরা চলে গেল। কর্নেল আঙ্কেল যাওয়ার সময় মৌরিকে জানালেন এবার থেকে মাঝে মাঝে এই বাড়িতে তার দেখা মিলবে, তাতে যেন সে বিরক্ত না হয়। মৌরি হেসে সম্মতি দিয়েছে। উশসীর নরম কচি পাতার মতো দুটো হাতে 2,000 টাকার নোট ধরিয়ে দিয়ে আদর করে সবাই বিদায় নেয়। কিন্তু মৌরির ভেতরে স্বামীর জন্য জেগে ওঠা ক্ষীণ ভালো লাগাটুকু আর রইল না। মেয়েটার সম্বোধনেই বোঝা যায় সে উশসীর বাবাকে আগে থেকেই চেনে। তার ওপর অদৃশ্য এক প্রহসনের আড়ালে যে প্রশ্নগুলো সে ছুড়ে দিয়েছিল, তার একটারও সঠিক উত্তর সে দিতে পারেনি। বাইরের কারো কাছে স্বামীকে ছোট করতে চায়নি বলেই চুপ ছিল। নইলে স্পষ্ট বলে দিতে পারত যে লোকটা প্রতারণা করে তাকে বিয়ে করেছে। সকালের মতো আর নেই তার মন। ছাদে শুকোতে দেওয়া উশসীর এক পাহাড় কাপড় নিতে এসেছিল সে। সব জড়ো করে একপাশে ঝুড়িতে রেখে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি আকাশ পানে। ঠান্ডা পড়ছে খুব, গায়ে শীতের পোশাক নেই, তবু নির্লিপ্ত দাঁড়িয়ে রইল। কি ভেবেছিল জানা নেই। হঠাৎ পেছন থেকে কেউ গায়ে একটা জ্যাকেট জড়িয়ে দিল। মৌরি ফিরে তাকায়। তার স্বামী নিজের পরনের জ্যাকেটটা তার গায়ে তুলে দিয়েছে।